তো আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো শব্দ দূষণ নিয়ে। তোমরা অলরেডি জানো যে দূষণের বেশ কয়েকটি প্রকারভেদ রয়েছে, তার মধ্যে শব্দ দূষণ অন্যতম। তো আজকে আমরা এই শব্দ দূষণকে একটু পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। প্রথমে জেনে নিব শব্দ দূষণ কি, নেক্সট শব্দ দূষণের কারণ এবং তারপরে শব্দ দূষণের ফলাফল। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনায় প্রথমে জেনে নিই শব্দ দূষণ কি। আমাদের এখানে করা আছে শব্দ দূষণ পয়েন্ট। তো শব্দ দূষণ ব্যাপারটাকে আমরা যদি খুব সহজভাবে সংজ্ঞায়িত করি তাহলে আমাদের বলতে হবে মানুষের সহন ক্ষমতার বাইরে বা সহন ক্ষমতার অধিক যে সুরবর্জিত বা কর্কশ শব্দ মানুষের মনের উপর এবং মানুষের শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে তাকেই শব্দ দূষণ বলা হয়। তো আমরা জেনে নিলাম শব্দ দূষণ ব্যাপারটা। এবার চলে আসো এই যে শব্দ দূষণের মাত্রা, এটা মাপার জন্য একজন সায়েন্টিস্ট তিনি একটা একক দিয়েছেন, যে এককটার নাম বেল। অবশ্যই মনে রাখবে যে শব্দ দূষণ মাপার যে একক, শব্দ দূষণ মাপার যে একক, সেই এককের নাম বেল। এবং এই বেল নামকরণ করা হয়েছে সেই বিজ্ঞানীর নাম অনুসারে। যিনি এই শব্দ দূষণের একক আবিষ্কার করেন তিনার নাম হচ্ছে গ্রাহাম বেল। ওকে, তো গ্রাহাম বেলের নাম অনুসারে শব্দ দূষণের একককে বেল বলা হয়। এবং শব্দ দূষণের যে মাত্রা, সেই মাত্রাকে মাপার জন্য আমরা এর যে একক সেটা ডেসিবেল বলি, ডিবি, ডেসিবেল। ওকে, আমরা এখানে লিখে নিই ডেসিবেল। ওকে, এবার চলে আসো আমরা এবার জেনে নিই যে শব্দ দূষণের অ্যাকচুয়ালি কারণ কি, কি কারণে শব্দ দূষণ হয়। তো আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা যে কারণটা লিখব সেটা হচ্ছে যানবাহন। দেখো এই যে যানবাহন, এই যানবাহন কিন্তু আমাদের যে তিন ধরনের পথ, সেই তিন ধরনের পথেই রয়েছে এবং তিন ধরনের পথেই এরা শব্দ দূষণ করে। আমরা জানি আমাদের এই তিন ধরনের পথ, যেরকম ভাবে আমি প্রথমে লিখছি আকাশপথ, বা যেটাকে আমরা বায়ুপথ বলি। ওকে, এই যে আকাশপথ, আকাশপথে বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ওকে, হেলিকপ্টার, এই যে প্লেনগুলো যেগুলো আকাশে উড়ছে, এরোপ্লেন, জেট বিমান, ঠিক আছে, এই যে যানবাহনগুলো, এই যানবাহনগুলো কিন্তু আকাশপথে ব্যাপক দূষণ ঘটাচ্ছে। ওকে, নেক্সট আমরা চলে আসি, এটা আমরা এ দিয়ে লিখলাম, নেক্সট বি। আকাশপথ হলো, এবার দেখো জলপথ। জলপথের ক্ষেত্রে তোমরা জলপথে চালিত যে জাহাজগুলো, এই জাহাজগুলো তাদের যে হর্ন, সেই হর্ন দিয়ে কি করে? শব্দ দূষণ করে। ঠিক আছে, এই জাহাজের আওয়াজ দিয়েও শব্দ দূষণ হয়। নেক্সট এই জাহাজ ছাড়াও বিভিন্ন ধরনের স্টিমার, স্টিমার এই যে এগুলো কিন্তু জলপথেও কি করছে? শব্দ দূষণ করছে। এবং এছাড়াও বিভিন্ন মেশিন দ্বারা চালিত যে লঞ্চগুলো, ঠিক আছে, মেশিন দ্বারা চালিত যে লঞ্চগুলো, এই লঞ্চগুলো দ্বারাও কিন্তু শব্দ দূষণ ঘটছে জলপথে। নেক্সট এরপরে আমরা চলে আসি স্থলপথ। দেখো স্থলপথে যদি আমি যানবাহনের কথা বলি তাহলে স্থলপথে চলে আসবে তোমাদের বিভিন্ন ধরনের, এখানে নাম্বার করার দরকার নেই, বিভিন্ন ধরনের গাড়ি, ঠিক আছে, বাইক, ট্রাক, এই যে যানবাহনগুলো, এই যে যানবাহনগুলো, এই যানবাহনগুলো কিন্তু সব সময় স্থলপথে, ট্রেন, স্থলপথে এগুলো কি করছে? শব্দ দূষণ করছে। তাহলে আমরা যানবাহনের ক্ষেত্রে আকাশপথ, জলপথ এবং স্থলপথ দিয়ে কিন্তু এই শব্দ দূষণের পয়েন্টগুলো করতে পারি। নেক্সট চলে আসো এই যানবাহন ছাড়া 2 নাম্বার হচ্ছে আমাদের যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে শিল্প। এই যে শিল্প, শিল্পর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে কারখানাগুলো,
কারখানা, এই যে বিভিন্ন ধরনের কারখানা, বিশেষ করে বিভিন্ন যন্ত্রাংশ তৈরির কারখানা, যন্ত্রাংশ তৈরির কারখানা, ওকে, যন্ত্রাংশ তৈরির কারখানা, এবং বিভিন্ন ধরনের যে জাহাজ নির্মাণ কারখানা, প্লেন নির্মাণ কারখানা, এই যে কারখানাগুলো, এগুলোতে কিন্তু ব্যাপক ধরনের আওয়াজ বা ব্যাপক ধরনের শব্দ দূষণ ঘটে। এবং 3 নাম্বার তোমরা করবে অন্যান্য। এই যে অন্যান্যের ক্ষেত্রে তোমরা এখানে প্রচুর কিন্তু পয়েন্ট করতে পারো, যেরকম ভাবে তোমরা করতে পারো বজ্রপাত, এই বজ্রপাতের ফলে শব্দ দূষণ হয়, ঠিক আছে, যেরকম হচ্ছে ডিজে, এই যে ডিজে চালানোর জন্য কি হয়, শব্দ দূষণ হয়। বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি, এই ব্যান্ড পার্টির জন্য কি হয়, শব্দ দূষণ হয়। এছাড়াও বিভিন্ন মাইকের আওয়াজ দ্বারা, মাইক দ্বারা কি হয়, শব্দ দূষণ হয়। তাহলে এই হলো শব্দ দূষণের মোটামুটি কারণগুলো, যে কারণগুলোকে আমরা আমাদের পরীক্ষার খাতায় ভালোভাবে লিখলে হয়তো পুরো মার্কস পাবো। নেক্সট চলে আসো, এবার আমরা আলোচনা করব ফলাফল। দেখো, শব্দ দূষণের অনেক ফলাফল এখানে আমরা লিখতে পারি। তার আগে একটু বলে নিই, এই শব্দ দূষণের যে মাত্রা নির্ণয়, সেই মাত্রা নির্ণয় বিভিন্ন সংস্থার রায়ে বিভিন্ন রকমের রয়েছে। তার মধ্যে আমরা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই সংস্থা, এবং এছাড়াও আমাদের সেন্ট্রাল পলিউশন, অর্থাৎ আমরা এখানে এই যে লেখা আছে সিপি, অর্থাৎ সেন্ট্রাল, আমি এখানে লিখে দিচ্ছি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এই যে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, এর দ্বারা নির্ধারিত যে শব্দ দূষণের মাত্রা, সেটা হলো 70 ডেসিবেল। ওকে, তো তারপরেও এই 70 ডেসিবেলের বেশি বিভিন্ন, আমরা এখানে যতগুলো আছে সবগুলোই প্রায় বেশি, কারণ গাড়ির হর্নও এর থেকে বেশি জোরে বাজে। তো এই শব্দ দূষণ কিন্তু প্রায় এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এবং এর ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, আমরা সেই ক্ষতিগুলো এখানে আলোচনা করব। দেখো, প্রথম যে ক্ষতিটা, অর্থাৎ আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগের কিন্তু সঞ্চার হয়। প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ওকে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন তখনই হয় যদি আমরা 60 ডেসিবেলের বেশি আওয়াজ যদি আমরা শুনতেই থাকি লাগাতার, তাহলে কিন্তু আমাদের এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন হবে, অর্থাৎ আমাদের যে মায়োকার্ডিয়াল পেশি, আমাদের হৃৎপিণ্ডের, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যেটা হচ্ছে 60 ডেসিবেলের বেশি আওয়াজ যদি আমরা প্রতিনিয়ত যদি আমরা শুনতেই থাকি, তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে। ওকে, নেক্সট চলে আসো, তাহলে 60 ডেসিবেল হলো। এরপরে যে উচ্চ রক্তচাপ, এই যে উচ্চ রক্তচাপ, এই উচ্চ রক্তচাপ কিন্তু আমরা যদি 90 ডেসিবেলের বেশি আওয়াজ শুনতে থাকি, তখন কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ, আমাদের যে সিস্টোলিক প্রেসার, অর্থাৎ আমাদের যে হৃৎপিণ্ডের সংকোচন, সেই সংকোচনের ফলে যে বেগ রক্তের, সেই বেগ কিন্তু বাড়বে, এবং এর ফলে আমাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেসার কিন্তু বাড়বে। তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ 90 ডেসিবেলের বেশি হলে কিন্তু হবে। এরপরে দেখো, এখানে আরেকটা ওয়ার্ড লেখা আছে, দেখো NIHL, এর যে পুরো নামটা আমি এখানে লিখে দিচ্ছি, NIHL, নয়েজ ইনডিউস হিয়ারিং লস। ওকে, তাহলে এই যে নয়েজ ইনডিউস হিয়ারিং লস, এটা কিন্তু আমাদের যে কানের, তোমরা জানো একটা অঙ্গ রয়েছে অর্গান অফ কর্টি, যেটা আমাদের কিন্তু শুনতে সাহায্য করে। ওকে, এবার এখানকার যে লোমকোষগুলো, সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু আমরা সেটাকে বলি নয়েজ ইনডিউস হিয়ারিং লস, অর্থাৎ আমাদের যে
শোনার ক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাওয়া এবং তারপরে ধীরে ধীরে সেটা একদমই বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ শোনার যে ক্ষমতা সেটা একদমই হারিয়ে ফেলা। তো এই যে নয়েজ ইনডিউস হিয়ারিং লস সেটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কিছুক্ষণের জন্য হতে পারে অর্থাৎ অস্থায়ী, আর একটা হচ্ছে আমাদের পার্মানেন্ট হয়ে যেতে পারে। তো দেখো এর মধ্যে আমরা যদি হচ্ছে এই ঘটনাটা যদি আমরা 100 ডেসিবেল এই মাত্রায় শুনি, তখন কিন্তু আমাদের যে অর্গান অফ কর্টি সেটা ক্ষতিগ্রস্ত হবে, লোমকোষগুলো, এবং আমরা অস্থায়ীভাবে বধির হব, অস্থায়ী বধির। ওকে, কিন্তু যদি এই যে 100 ডেসিবেলের থেকে এটা বেশি হয়ে যায়, 150 ডেসিবেল হয়ে যায়, তখন কিন্তু আমাদের কানের পর্দা ছিঁড়ে যাবে, অর্থাৎ আমরা আর শুনতে পাবো না, পার্মানেন্টলি আমরা কিন্তু বধির হয়ে যাব, অর্থাৎ স্থায়ীভাবে বধির হব। যেই রোগটাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নাম লেখা আছে, যেটা হচ্ছে অ্যাকাউস্টিক ট্রমা। অ্যাকাউস্টিক ট্রমা অর্থাৎ যেটা হচ্ছে 150 ডেসিবেলে হয়ে থাকে। তো অবশ্যই তোমরা এই যে 150 ডেসিবেলের ফলে আমাদের কানের পর্দা ছিঁড়ে যায় সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো এই যে প্রভাবগুলো, এই প্রভাবগুলো কিন্তু আমাদের উপরে পড়বে যদি আমরা এই ধরনের আওয়াজ শুনতেই থাকি, অর্থাৎ শব্দ দূষণের মধ্যে থাকি। এবং এছাড়াও আরো কিন্তু ব্যাপক বেশি প্রভাব পড়বে কিন্তু অন্যান্য প্রাণীদের উপর। তো আমরা আরেকটা পয়েন্ট করব, অন্যান্য প্রাণীদের উপর প্রভাব। অন্যান্য প্রাণীদের উপর প্রভাবের মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রজননে বাধা। প্রথম পয়েন্ট, প্রজননে বাধা, অর্থাৎ যে সমস্ত প্রাণীরা শব্দ দূষণ এলাকায় থাকে তাদের কিন্তু প্রজননে ব্যাপক বাধা হয়, কারণ বিভিন্ন প্রাণীরা তাদের ডাকের মাধ্যমে তাদের যে জীবনসঙ্গী তাদেরকে আকৃষ্ট করে এবং তারপরে তারা মিলিত হয় এবং অর্থাৎ প্রজননে তারা অংশগ্রহণ করে। তো এই যে ঘটনাটা শব্দ দূষণ সেটা কিন্তু এদের প্রজননে বাধা হয়ে যায়। নেক্সট পরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আলোচনা করব আমরা, ভ্রূণের বৃদ্ধি হ্রাস। দেখো এই যে শব্দ দূষণ এর ফলে কিন্তু ভ্রূণের বৃদ্ধি কমে যায় এবং এটা দেখা গেছে ইঁদুরের ক্ষেত্রে। ইঁদুরের ক্ষেত্রে দেখা গেছে যে এদের ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় যদি এরা শব্দ দূষণ জনিত এলাকায় থাকে। তো অবশ্যই ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় বা হ্রাস হয় শব্দ দূষণ এলাকায় থাকলে অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে। তাহলে এটা একটা পয়েন্ট। নেক্সট পরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে বধিরতা। দেখা গেছে 85 ডেসিবেলে যে সমস্ত প্রাণীরা থাকে তাদের ক্ষেত্রে তারা কিন্তু ধীরে ধীরে বধির হয়ে যায়, অর্থাৎ তারা কিন্তু শুনতে পায় না। তো এই যে 85 ডেসিবেল, এই 85 ডেসিবেলটাই তাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো অবশ্যই শব্দ দূষণ অন্যান্য প্রাণীদের বধিরতা সৃষ্টির একটি অন্যতম কারণ। এবং তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাস্কিং। এই যে মাস্কিং, এই জিনিসটা কি? এটা হচ্ছে যে বিভিন্ন প্রাণীরা তাদের আত্মরক্ষার জন্য এবং তাদের যে শিকারের জন্য তারা কিন্তু সেই আশেপাশের পরিবেশ বোঝার চেষ্টা করে এবং আশেপাশের যে পরিবেশের বিভিন্ন ধরনের শব্দ শুনেই কিন্তু তারা সেই যে আত্মরক্ষা সেটা করতে পারে, এছাড়াও শিকার ধরতে পারে। যেরকমভাবে তোমরা জানো যে সাপের ক্ষেত্রে তারা বারবার জিভ বের করে। কেন জিভ বের করে? কারণ এদের যে তালু, সেই তালুর মধ্যে একটা অর্গান থাকে যেটা হচ্ছে জেক বসন অর্গান। এই জেক বসন অর্গান এমন একটা অর্গান যেটা তাদের কানের মতো কাজ করে। আমরা জানি যে সাপের কান থাকে না, তো এই জেক বসন অর্গান তাদের কানের মতো কাজ করে। তো সাপ যখন কোনো পরিবেশে থাকে সেই পরিবেশে এরা বারবার জিভ বের করার পর সেটা আবার তাদের তালুতে ঠেকায়, অর্থাৎ তাদের যে জেক বসন অর্গান সেটাতে ঠেকায়। এর ফলে কি হয়? এর ফলে তারা আশেপাশের যে পরিবেশ সেটা বুঝতে পারে যে আশেপাশে তার শিকারী আছে না তার শিকার আছে। ওকে, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হলো মাস্কিং, অর্থাৎ আশেপাশের পরিবেশের যে বিভিন্ন শব্দ শুনে বা বিভিন্ন প্রাণীদের শব্দ শুনে তাদের একত্রিত হওয়া বা তাদের আত্মরক্ষা অথবা তাদের শিকার করার ক্ষেত্রে যে শব্দগুলো তাদের এই সংযোগ করে, সেই যে ঘটনাটা সেটাকে বলা হয় মাস্কিং। তো অবশ্যই এই মাস্কিংয়ে সমস্যা হয় শব্দ দূষণের কারণে। তো
তো আমরা এতক্ষণ ধরে এই শব্দ দূষণ ব্যাপারটাকে একটু পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে। আমরা কথা বলবো মৃত্তিকা দূষণ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।